অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে। আজকের এপিসোডে তোমরা শুনবে দুটি ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি পলাশী স্টেশনে রাত 12:05 শেষ ট্রেনে ঘটে যাওয়া একটি মারাত্মক ঘটনা। এই ঘটনাটি শুনবার পর তোমরা রীতিমতো ভয় পেতে চলেছ। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি কিছুটা এমন, রাতের বেলায় আমবাগানে কিছু বন্ধুবান্ধবরা মিলে খাওয়া দাওয়া এবং নেশা করতে গেছিল। সেই সময় তাদের সঙ্গে খুবই ভয়ানক একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা আজকে তোমরা শুনতে পারবে। আজকের এপিসোডের দুটো ঘটনাই বেশ ভয়ের, তাই এখনই কানে হেডফোনটা পরে নাও এবং শেষ অবধি এপিসোডটাকে শুনতে থাকো। যারা এখনও এপিসোডটাকে লাইক করোনি তারা এখনই এপিসোডটিকে লাইক করো, শেয়ার করো নিজেদের পরিচিত মানুষদের সঙ্গে। আর এই চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও। শুরু করছি প্রথম ঘটনা। নমস্কার, আমার নাম সৌরভ বিশ্বাস। কেমন আছো তুমি? আমি ভালো আছি। আমি অজানা সত্যের একজন নতুন শ্রোতা এবং আজ একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা আমার বাবা তার বন্ধুর মুখ থেকে শুনেছিল এবং ঘটনাটা আমাকে বলেছে। ঘটনাটা যার সঙ্গে ঘটেছে তার নাম হলো ইন্দ্রনাথ গোস্বামী। তার বাড়ি ধুবুলিয়াতে। তো লোকটি যেরকমভাবে বলেছিল আমি ঠিক তার ভাষ্য মতেই ঘটনাটি লিখছি। রাত তখন 11:40। কাজ থেকে ছুটি পেলাম। অন্যদিন তাড়াতাড়ি পাই, তবে আজ অফিসে লেট করে ঢুকেছিলাম, তাই বস কাজের চাপটা বেশি দিয়ে দিয়েছিল। বসটা বড্ড রাগী, একটু ভুল হলেই গালমন্দ করে। ভাবছি চাকরিটা ছেড়ে দেব, কারণ এত নিতে পারছিলাম না। এই কথা ভাবতে ভাবতেই স্টেশনের দিকে এগোতে লাগলাম। 12:05 পলাশী স্টেশনে পৌঁছালাম এবং সেখানে দেখলাম লালগোলা থেকে শিয়ালদার একটা ট্রেন আছে। ওটায় উঠলে আমি ধুবুলিয়াতে নেমে যেতে পারবো। সেই কারণে আমি জোরে জোরে হাঁটতে লাগলাম। হেঁটে হেঁটেই আমি স্টেশনের দিকে এগোচ্ছিলাম। অত রাতে আমি কোনো ভ্যান পাইনি। হাঁটতে হাঁটতে ঠিক 12টার সময় আমি স্টেশনে পৌঁছালাম। দেখলাম ট্রেনটা লেট রয়েছে। সেই কারণে একটু খুশি হয়ে স্টেশনে গিয়ে বসলাম। জানি না কেন আজকে স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা। পরের প্ল্যাটফর্মে একটা কি দুটো লোক ঘুমিয়ে রয়েছে। এমন সময় হঠাৎ পাশে একজন ব্যক্তি এসে আমাকে বলে ওঠে, দাদা কিছু দেন। আমার বুকটা ছ্যাঁত করে উঠেছিল। দেখলাম একজন ভিক্ষুক, গায়ে একটা সাদা চাদর, মুখ ভর্তি দাড়ি, আর চোখ দুটো কেমন যেন মোটা মোটা করে আমার দিকে চেয়ে আছে। আমার কাছে সেই মুহূর্তে কোনো খুচরো না থাকায় আমি বললাম, আমার কাছে এখন হবে না। এই বলার পরে দেখলাম উনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে দূরে চলে গেল। কেন জানি তার চোখগুলো দেখার পর আমার শরীরটা কেমন শিউরে উঠেছিল। এমন সময় দেখলাম ট্রেনটা স্টেশনে চলে এসেছে। আমি ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে দেখি ট্রেনটা পুরো ফাঁকা। আমি যেই বগিতে উঠেছি সেটাতে বোধ হয় আমি ছাড়া আর কেউই নেই। তবে না, আমি দেখলাম একটা মানুষ ঠিক আমার সামনেই চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। আমি ভাবলাম এখানেই বসি। আমার একা একা যেতে কেমন জানি লাগছিল। ট্রেনে নেটওয়ার্কটাও ভালো করে কাজ করছে না। ভাবলাম সামনের লোকটাকে ডাকি, ডেকে একটু গল্প করি।
অনেক ডাকাডাকি করলাম, তবে মনে হলো তিনি গভীর ঘুমে রয়েছেন। এমন সময় যখন পাগলাচণ্ডী পৌঁছালাম, তখন দেখলাম পাগলাচণ্ডী স্টেশনে সেই ভিখারিটা বসে রয়েছে, আর আমার বগিটা ঠিক তার সামনাসামনি এসে দাঁড়িয়েছে। এমন সময় আমার খটকা লাগে, এই মানুষটা তো ট্রেনে ওঠেনি, তাহলে এখানে কি করছে? এনাকে তো কিছুক্ষণ আগে আমি পলাশী স্টেশনে দেখেছিলাম। এই কথা ভাবতে ভাবতেই দেখি লোকটা হঠাৎ করে উঠে আমার বগির জানলার কাছে আসতে থাকে, আর এই সময় আমি দেখতে পাই তার হাতটা বীভৎস পরিমাণে পোড়া। আমার ভয় হতে লাগলো। এমন সময় ট্রেনটা ছেড়ে দিল, আর আমি প্রাণে বাঁচলাম। আমি সামনের ঘুমন্ত লোকটাকে বারবার ডাকছি আর বলছি, দাদা উঠুন না, একটা লোক আমাকে ভীষণ ভয় দেখাচ্ছে। এমন সময় মৃদু কণ্ঠে লোকটা বলে, কোন লোক? পুরো বগিতে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই, বেশি ভেবো না, চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। মানুষটার কথা শুনে আমি সবই বুঝলাম, তবে তিনি তো ঘুমাচ্ছেন। তিনি বুঝলেন কিভাবে যে পুরো বগিতে শুধুমাত্র আমি আর তিনিই রয়েছি? জিনিসটা আমাকে বড্ড ভাবায়। আমি আমার সিট থেকে উঠে গেটের ধারে দাঁড়িয়ে একটু হাওয়া খাই। পাগলাচণ্ডী থেকে ফেরার পথে নদীর ওপর দিয়ে যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজ পার করার সময় আমি দূর থেকে দেখতে পাই কেউ যেন ব্রিজের ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে বোঝা যাচ্ছিল না, তবে একটু কাছে আসতেই আমি দেখলাম সেই ভিক্ষুকটা নিজের পোড়া হাত বের করে মাথা নামিয়ে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় আমার বুকটা ছ্যাঁত করে ওঠে। আমি সরে আসি সেই গেট থেকে, আর সেই সময় ট্রেনটা ব্রিজটা ক্রস করে। আমি প্রচণ্ড ভয় পাই। আমি পুনরায় যখন নিজের জায়গায় আবার বসতে যাই, দেখি অবাক কাণ্ড। আমার সামনে যিনি ঘুমাচ্ছিলেন তিনি আর সেখানে নেই। একটা সাদা কাপড় শুধু সেখানে পড়ে রয়েছে। আমার মাথার ঘাম ঝরতে থাকে। এমন সময় আমার ঠিক পেছন থেকে, অর্থাৎ বাথরুমের দিক থেকে একটা আওয়াজ আসে, দাদা কিছু দেবেন না? পেছন দিকে তাকিয়ে দেখি সেই পোড়া ব্যক্তি, তার সারা শরীরে কোনো কাপড় নেই। উলঙ্গ অবস্থায় আমার সামনে তিনি দাঁড়িয়ে রয়েছে। তার সারা শরীর বীভৎসভাবে পোড়া, মুখে সাদা দাড়ি, চোখের কোণা দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। এর মানে এতক্ষণ আমি যার সামনে বসেছিলাম সেটা আর কেউ না, সেই ভিক্ষুকটাই ছিল। আমি আর নিতে পারি না, আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফেরে আমি নিজেকে হাসপাতালে পাই। পরে জানতে পারি আমি নাকি পুরো স্টেশন শিয়ালদা অবধি চলে এসেছিলাম। যারা স্টেশন পরিষ্কার করে তারা আমাকে সেখান থেকে উদ্ধার করেছে। আমার ফোন থেকে বাড়িতে ফোন করে জানানো হয়েছে তারা রাস্তায় আছে, খুব তাড়াতাড়ি তারা হাসপাতালে পৌঁছে যাবে। সবাই যখন সামনে আসে আমি ঘটনাটা সবাইকে খুলে বলি। এরপর আমার মা আমার জন্য একটি তাবিজ বানিয়ে এনেছিল। আমার প্রচণ্ড জ্বর হয়েছিল, তবে তাবিজটা ধারণ করার পর আস্তে আস্তে আমার জ্বরটা কমে গিয়েছিল। এরপর আমি সেখানে কাজ ছেড়ে দিয়েছি। এখন আমার বাবার দোকানে আমি ব্যবসা করি। এটাই ছিল আমার শোনা একটা ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে রাজর্ষিরা।
যদি ভালো লেগে থাকে অবশ্যই শ্রোতা বন্ধুদেরকে পাঠ করে শুনিও। আমি অপেক্ষায় থাকব তোমার গলায় ঘটনাটা শোনবার জন্য। ভালো থেকো, আরও এগিয়ে নিয়ে চলো এই পরিবারকে। এই পরিবার একদিন অনেক বড় হবে। তোমার ঘটনা বলার ধরন, তোমার কণ্ঠস্বর তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আজকের মতো চলি, দেখা হবে আরও একটি ঘটনার সঙ্গে। ঘটনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর খারাপ লেগে থাকলেও কমেন্ট করে জানিও। তবে আশা করছি ঘটনাটি তোমাদেরকে ভয় পাইয়েছে। তোমরাও যদি এরকমভাবে আমার সঙ্গে ঘটনা শেয়ার করতে চাও, তার জন্য তোমরা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। ঘটনা পাঠানো খুবই ইজি। আজকের এপিসোডের ডেসক্রিপশন বক্সের প্রথমেই তোমরা আমার ফোন নাম্বার সহ আমার সাথে কন্ট্যাক্ট করার সমস্ত রকম লিঙ্ক সেখানে পেয়ে যাবে। তাই তোমরাও যদি আমার সঙ্গে ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই ঘটনা পাঠিও। অজানা সত্যে শোনানো ঘটনাগুলো সত্যি নাকি মিথ্যে এই তর্কে আমি যাব না। ঘটনা বিশ্বাস করা অথবা না করাটা সম্পূর্ণটাই শ্রোতাদের ওপর। অজানা সত্য কখনোই কোনো অন্ধবিশ্বাসকে প্রচার করে না, তবে ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট পারপাসে শোনাটাই হবে বুদ্ধিমানের কাজ। এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। শুরু করছি দ্বিতীয় ঘটনা। নমস্কার দাদা, আমি সহেলি দাস। অজানা সত্যের আরও একবার নতুন একটা ঘটনা নিয়ে সবার সামনে হাজির হলাম। এর আগেও তোমাকে ঘটনা পাঠিয়েছি, আশা করছি তোমার মনে আছে। আজ এই ঘটনাটা আমি তোমার জন্য কালেক্ট করেছি আর তোমাকে পাঠিয়েছি, কারণ আমি ঘটনাটা তোমার গলায় শুনতে চাই। তোমার ঘটনা উপস্থাপন করার ধরন খুবই সুন্দর। ঘটনাটা আমি শুনেছি আমার এক দাদার মায়ের কাছ থেকে। তো যেমনটা শুনেছি আমি তেমনভাবেই তোমাকে লিখছি। তার ভাষ্য মতে ঘটনাটা অনেক বছর আগের। আমার পরিবারে আমার মা, বাবা, আমি এবং আমার নিজের দাদা থাকতাম। ঘটনাটা আমার দাদার সঙ্গে ঘটেছে। আমার বাবা একজন ব্যবসাদার ছিলেন এবং আমি তখন অনেক ছোট ছিলাম, পড়াশুনো করি। তবে আমার দাদার বয়স তখন 19 বছর। আমার দাদা পড়াশুনো ছেড়ে দিয়েছিল, কারণ আর্থিক সমস্যার কারণে বাবার সংসার চালাতে অসুবিধে হচ্ছিল। তবে আমার দাদা কোনো কাজ করতো না। সে তার বন্ধুদের সঙ্গে সারাক্ষণই ঘুরে বেড়াতো আর নেশা করত। দাদা নেশা করত এই কথাটা আমি জানতাম, তবে আমি কখনো বাবা মাকে জানাইনি, নইলে দাদা বকা খেত। আর দাদা বকা খাক, মার খাক, সেটা আমি কখনোই চাইনি। তবে একদিন এমন একটা ঘটনা ঘটল যেটা পুরো পরিবারের হাড় কাঁপিয়ে দিল। আমার দাদা তার বন্ধুদের সঙ্গে রাতের বেলায় একটি জমির পাশের আমবাগানের একটি আম গাছের নিচে বসে আগুন ধরিয়ে তারা সেখানে খাওয়া দাওয়া করার প্ল্যান করেছিল। এমনকি তারা নেশাও করেছিল। সেখানে বসে তারা আড্ডা মারতে মারতে বেশ মজা করছিল। তবে এমন সময় দাদার বাথরুম পায়। সে বাকিদের বলে নিয়ে বাথরুমের জন্য দূরে চলে যায় এবং একটি আম গাছের সামনে গিয়ে সে বাথরুম করে। সেই মুহূর্তে সে নেশার ঘোরেই ছিল। এমন সময় সে দেখে তার কাছ থেকে 10 থেকে 12 হাত দূরে একটা লাল পাড়ে সাদা শাড়ি পরা মহিলা ঘোমটা দিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমার দাদা অবাক হয়।
এত রাতে বাগানে একটা মহিলা কি করছে? দাদা একটু এগিয়ে গিয়ে দেখতে যায়। এমন সময় মহিলাটা হঠাৎ শাড়ি তুলে দৌড়ে পালিয়ে যায়। দাদা বেশ অবাক হয়। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর মহিলাটাকে না দেখতে পেয়ে সে আবার নিজের জায়গায় ফিরে যায় আর গিয়ে দেখে তার খাবার শেষ। সে তার বন্ধুদের ওপর ভীষণ রেগে যায় আর বলে ওঠে, এই তোরা আমার খাবারটা খেলি কেন রে? তুই আবার চলে এলি? তুই তো কিছুক্ষণ আগেই আমাদের সামনে এলি আর খাবারটা নিমেষের মধ্যে খেয়ে নিয়ে কথা না বলে আবার যেন কোথায় চলে গেলি। এই কথা শোনার পর দাদা খুবই অবাক হয়। তবে দাদা মনে করে তার বন্ধুরা হয়তো তাকে মিথ্যে কথা বলছে। কিন্তু আরও একটা খটকা লাগার বিষয়, কারণ যেই পরিমাণে খাবার তারা এনেছিল আরও কিছু খাবার বেঁচে গিয়েছিল, তারা তো সেটাও খেতে পারত। আমার এঁঠো খাবার তারা কেন খাবে? এমন সময় দাদার অনুভব হয় দাদার ঘাড়ের পাশটা কেমন যেন জ্বলছে। সে তার বন্ধুদের বলে, আমার না ঘাড়ের পাশটা না কেমন জ্বালা দিচ্ছে, একটু দেখ তো কি হয়েছে। বন্ধুরা তখন তার জামাটা খোলে এবং তার ঘাড়ের পাশটা দেখে বীভৎস পরিমাণে ভয় পায়। তারা দেখে দাদার ঘাড়ের পাশটায় কেউ যেন খুব বড় একটা আঁচড় মেরেছে আর ক্ষতটা খুবই গভীর। রক্ত গলগলিয়ে পড়ছে সেখান থেকে। বন্ধুদের মুখে এই কথা শুনবার পর দাদা ভীষণ ভয় পায়। তারা একটা কাপড় নিয়ে দাদার পিঠটাকে মুছতে থাকে। এমন সময় দাদা যেই পাশে ঘুরে দাঁড়িয়েছিল সেই দিকে সোজাসুজি তাকিয়ে দাদা দেখে তার থেকে ঠিক 20 থেকে 25 পা এগিয়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তার সারাটা শরীর সেই লাল পাড়ে সাদা শাড়ি পরে ঢাকা, তবে তার হাতটা বেরিয়ে রয়েছে। আর সেই মহিলার হাতটা দেখে দাদার বুকটা ছ্যাঁত করে ওঠে। সেই মহিলার হাতে প্রায় 2 আঙ্গুল সাইজের এক একটা নখ। এই দৃশ্য দেখে দাদা কিচ্ছু না ভেবে হঠাৎ দৌড়ে পালানো শুরু করে দেয়। তাকে দেখে তার বন্ধুরাও পালায়। তারা ছুটতে ছুটতে বাড়ি চলে যায় আর সব ঘটনা বাড়িতে খুলে বলে। এরপরে দাদার জ্বর আসে। 1 মাস দাদা জ্বরে ভোগে। দাদার ক্ষত মেরামতের জন্য ডাক্তার ডাকা হয় এবং ওঝাকেও ডাকা হয়। ওঝা দাদাকে তেল পড়া জল পড়া দেয় আর দাদা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তারপর দাদা আর কোনোদিনও রাতের বেলায় সেই আমবাগানের ধারে কাছে পর্যন্ত যায়নি। দাদা এটাই ছিল ঘটনা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে পড়ে শুনিও। আর সকল অজানা সত্য শ্রোতাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এপিসোডটিকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও আমার ঘটনা তোমাদের কেমন লাগলো। ভালো থেকো রাজর্ষিদা। দেখা হবে আরও একটি নতুন ঘটনার সঙ্গে। আজকের এপিসোডের 2টো ঘটনাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আর কোন ঘটনাটা সব থেকে বেশি তোমাদেরকে ভয় পাইয়েছে সেটাও জানিও। চলে যাব আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন রকস্টার জিতু। আমাদের সঙ্গে রয়েছে চুমকি ঘোষ। কমেন্ট করেছেন প্রীতম বিশ্বাস। কমেন্ট করেছেন তানিয়া মল্লিক। শারমিন আক্তার। কমেন্ট করেছেন মঞ্জু। আমাদের সঙ্গে রয়েছেন বিদাস এফএফ, অমিত ভট্টাচার্য, স্বপ্না বজাল। কমেন্ট করেছেন গীতা গোস্বাম। কমেন্ট করেছেন একে পৃথা বিশ্বাস। কমেন্ট করেছেন অনুভব মাহাতো, তানিয়া মল্লিক। কমেন্ট করেছেন অমিত দুবে।
সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ কমেন্ট করবার জন্য। এইভাবেই সঙ্গে থাকো, আরও বেশি বেশি করে এপিসোডটিকে লাইক করো, বেশি করে কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধু বান্ধবদের মাঝে, যাতে তারাও এই ঘটনাগুলোর মজা নিতে পারে। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকো আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।